মৃত্যুতে যন্ত্রণা কত দামি সে বোধে আচ্ছন্ন তুমি আমি। জীবনটা ঠিক করে শুরু করার আগেই শেষ হয়ে গেল 4 মাসের কুহেলি। তার মৃত্যুতে উঠছে চিকিৎসায় গাফিলতির অভিযোগ এবং আবার সেই অ্যাপোলো হাসপাতালের বিরুদ্ধে। পরিবারের অভিযোগ, অ্যানাস্থেশিয়ার ওভারডোজে ছোট্ট মেয়েটার মৃত্যু হয়েছে। ঘটনাকে ঘিরে রণক্ষেত্র চেহারা নেয় হাসপাতাল, ভাঙচুর, হাতাহাতি বেঁধে যায়। পুলিশের কাছে অ্যাপোলো কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছে। এই ঘটনার পাশাপাশি আজ আপনাদের দেখাবো কিভাবে এখনও হাসপাতালের ভেতরে এবং বাইরে বদলে যায় ওষুধের দাম, কিভাবে প্যাকেজ বদলালেই এখনও লাফিয়ে লাফিয়ে বেড়ে যায় একই পরীক্ষার খরচ। তবে এই অনুষ্ঠানের শুরুতেই আপনাদের দেখাবো অ্যাপোলোয় চিকিৎসাধীন 4 মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু। ফের রণক্ষেত্র হাসপাতাল। চিকিৎসকদের গাফিলতিতে 4 মাসের এক ফুটফুটে শিশুর মৃত্যুর অভিযোগ, যা নিয়ে বুধবার সকাল থেকে রণক্ষেত্র হয়ে উঠল কলকাতার অ্যাপোলো হাসপাতাল। সেই অ্যাপোলো হাসপাতাল যাদের গাফিলতিতে ডানকুনির সঞ্জয় রায়ের মৃত্যুর অভিযোগ নিয়ে এখনও তদন্ত চলছে। এদিন শিশুর মৃত্যুর খবর পেয়ে সরাসরি হাসপাতালে চড়াও হয় তার পরিবারের সদস্যরা। ধাক্কা মেরে ভেঙে ফেলা হয় কাচের দরজা। হাসপাতালের কর্মীদের সঙ্গেও হাতাহাতিতে জড়িয়ে পড়েন মৃত শিশুর বাড়ির লোকজন। ঠাকুরপুকুরের বাসিন্দা অভিজিৎ ও শালু চক্রবর্তী 4 মাসের শিশুকন্যা কুহেলিকে অ্যাপোলোতে ভর্তি করা হয় কোলোনোস্কপির জন্য। এই দম্পতির দাবি, কোলোনোস্কপির সময় অ্যানাস্থেশিয়ার ওভারডোজের জেরেই তাদের একরত্তি সন্তানের মৃত্যু হয়েছে। সঠিকভাবে চিকিৎসা হয়নি। প্রথম গাফিলতি হচ্ছে ওকে আরো মোরা প্রপার কমিউনিকেশন করেনি। ওকে অ্যানাস্থেশিয়া ওভারডোজ দেওয়া হয়েছে ওকে প্রি টেস্ট না করে। একটা মায়ের কাছ থেকে এভাবে কেউ নিয়ে নিতে পারে না, এভাবে কেউ নিয়ে নিতে পারে না। আমি চাই যে এই যে ডক্টরগুলো যেরকম করেছে আমার মেয়ের সাথে, এদের শাস্তি চাই, আর কিচ্ছু চাই না। বুধবার সকালে এই খবর পাওয়া মাত্রই ক্ষোভে ফেটে পড়ে 4 মাসের কুহেলির পরিজনেরা। প্রথমেই তারা ফুলবাগান থানায় অ্যাপোলো হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেখান থেকে তারা চলে আসেন অ্যাপোলো হাসপাতালে। চিৎকার করতে করতে ঢুকে পড়েন অ্যাপোলোর ভিতর। তাদের দাবি তখন একটাই, যে চিকিৎসকদের গাফিলতিতে 4 মাসের শিশুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ, তাকে সামনে আনতে হবে। বিক্ষোভের মুখে হাসপাতালের কর্মীরা ভেতরে ঢোকার এই কাচের দরজা বন্ধ করে দেন, কিন্তু মৃত শিশুর পরিবারের সদস্যরা তখন ভেতরে ঢুকতে মরিয়া। তারা কাচের দরজা ধরে ঝাঁকাতে শুরু করেন, ঝনঝন করে ভেঙে পড়ে কাচ। হাসপাতালের কর্মীরা তাদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করলে কুহেলির পরিজনদের সঙ্গে তাদের কার্যত হাতাহাতি বাঁধার উপক্রম হয়। এরই মধ্যে মৃত শিশুর বাবাকে দেখা যায় উত্তেজিত আত্মীয়দের শান্ত করতে। আমরা ভাঙচুর করতে চাই না, আমরা সম্পূর্ণ প্রপার কজ চাই। কেন হলো আমরা ভাঙচুর করতে চাই না। হাসপাতালের যে কাজ, সেই কাজ কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ভাঙচুর করা হয়েছে, পুলিশের সামনে ঘটনা ঘটেছে। যদিও পুলিশ আটকানোর চেষ্টা করছে এবং পুলিশ আধিকারিকরা এখন কথা বলে নিচ্ছেন যারা এখানে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যেখানে ফুলবাগান থানার আধিকারিকরা কথা বলে শান্ত করার চেষ্টা করছেন। হাসপাতালের কর্মীরা তখন আতঙ্কে কার্যত সিঁটিয়ে গিয়েছেন। সিঁড়িতে ভিড় জমে গিয়েছে, কেউ নামতে সাহস পাচ্ছেন না। এই ভাঙাচোরা তো এক্সপেক্টেড না হসপিটালের মধ্যে, এটা একটা আতঙ্কিত পরিবেশ করে দিল। তো যদিও তাদের বিরুদ্ধে ওঠা চিকিৎসায় গাফিলতির অভিযোগ নিয়ে তিনি কিছু বলতে চাননি। হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ করছেন পরিবাররা যে সঠিকভাবে অ্যানাস্থেশিয়াই করা হয়নি, ওভারডোজ হয়ে গেছে, বাচ্চার মৃত্যু হয়েছে 4 মাসের একটি শিশু কন্যার। কি বলবেন? সেটা তো ডিটেল জানতে হবে, সেটা কি হয়েছে আসল, কিন্তু এইভাবে ভাঙচুর করাটা তো অন্যায় হয়েছে না। 15ই ফেব্রুয়ারি এভাবেই গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে সিএমআরআই হাসপাতাল। সে কথা মাথায় রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছে যায় ফুলবাগান, মানিকতলা ও নারকেলডাঙ্গা থানার পুলিশ। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাদের কয়েক ঘন্টা সময় লেগে যায়। আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। শালু চক্রবর্তী, মৃত শিশুটির মা, আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে আছেন। আমি প্রথমে আপনার কাছে মিসেস চক্রবর্তী যেটা জানতে চাইব সেটা হচ্ছে অ্যাপোলো হাসপাতাল তারা প্রেস রিলিজ দিয়ে জানিয়েছে তারা একটা ইন্টারনাল কমিটি তৈরি করছে এই ঘটনা সত্যি সত্যি মেডিকেল নেগলিজেন্স ছিল কিনা সেটা তদন্ত করে দেখতে। তাতে 2জন চিকিৎসক এবং একজন সিনিয়র প্রফেসর ফ্রম আ গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এই 3 জনের কমিটি তারা তৈরি করেছে এই বিষয়ে তদন্ত করে দেখতে। পরিবারের তরফ থেকে বিশ্বাস করছেন, ভরসা রাখছেন এই তদন্ত কমিটির ওপর? একদমই নয়। কেন, আমরা অ্যাপোলো হসপিটালের কাছ থেকে যা ফেরত পেয়েছি
সেটা আমাদের কাছে মানে মানে অবাস্তব। ওনারাও মানুষ, আমরাও মানুষ, কিন্তু ওনারা যে যে জিনিসটা আমাদের সঙ্গে করেছে, বা আমাদের থেকে বড় কথা আমার মেয়ে 4 মাস, জাস্ট মাত্র 4 মাস বয়স, তার সঙ্গে তারা যা করেছে, কোনোদিনই তাদের কি হবে আমি জানি না, কিন্তু কোনোদিনই এইভাবে তারা করতে পারে না। আমার মেয়ে 4 মাস, জাস্ট মাত্র 4 মাস বয়স, তার সঙ্গে তারা যা করেছে, কোনোদিনই তাদের কি হবে আমি জানি না, কিন্তু কোনোদিনই এইভাবে তারা করতে পারে না। ওনারা আমি জানি না কি তদন্ত করবেন, কি করবেন। আমরা এসেছিলাম একটা সামান্য, আমি আসবো, তার আগে দ্রুত একবার চক্রবর্তী পরিবারের কি অভিযোগ এবং হাসপাতাল কর্তৃপক্ষের কি বক্তব্য দেখে নেব। একটা মায়ের কাছ থেকে এভাবে কেউ নিয়ে নিতে পারে না, এভাবে কেউ নিয়ে নিতে পারে না। আবারও রোগীর মৃত্যু, আবারও চিকিৎসায় গাফিলতির অভিযোগ, কাঠগড়ায় আবারও সেই অ্যাপোলো হাসপাতাল। যে কোনো মৃত্যুই দুঃখের, তবে এবারের অভিযোগ আরও মারাত্মক, কারণ 4 মাসের এই ফুটফুটে শিশুটার মৃত্যু হয়েছে। কি হয়েছিল তার? কেন তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়? 14 তারিখ ইএসআই হসপিটালে রাত্রিবেলা নিয়ে যাই। ডাক্তারবাবু বললেন যে তুমি ওখানে নিয়ে যাও, বাচ্চা তো একটা কোলোনোস্কপি করে আমরা দেখে নেবো যে কিছু আছে কি না। কোলোনোস্কপিটা ওই অ্যাপোলো ক্লিনিক্যালস হসপিটালে হয়। ওখান থেকে ডাক্তারবাবুরা রেফার করে পাঠালেন এই লেখাটা লিখে যে রেফার টু পেডিয়াট্রিক সার্জারি ফর এনি রেকটাল পলিপ। আমার মেয়ে ভালো ছিল, আমি যে বেডে ছিলাম তার আশপাশে প্রত্যেকটা পেশেন্টকে জিজ্ঞেস করবেন যে আমার মেয়ে কিরম অবস্থায় ছিল। শিশুটির বাবার দাবি, প্রথমে যেদিন কোলোনোস্কপি করার কথা ছিল সেদিন তার 4 মাসের মেয়েকে প্রায় 8 ঘন্টা না খাইয়ে রাখা হয়, কিন্তু তারপর হঠাৎ জানিয়ে দেওয়া হয় সেদিন কোলোনোস্কপি হবে না। বাচ্চাকে সকাল 9টা থেকে না খাইয়ে রেখে 3:10 আমার মিসেস আমাকে ফোন করছে যে তুমি চলে আসো, আজকে আর কি বলে হবে না বলছে। বাচ্চা এতক্ষণ আমার না খেয়ে রয়েছে, বাচ্চা তো পুরো একদম নিস্তেজ হয়ে পড়েছে। উনি আমাদেরকে এটাই বোঝালেন যে তোমার বাচ্চার একেবারে পুরোটা করব কোলোনোস্কপি, আজকে ওই জন্য ক্যান্সেল করেছি। একটু আগে জানালে বাচ্চারা এনিমাও দেওয়া হতো না, বাচ্চারা একটু খেতে পেত। আমার একটুখানি 4 মাসের বাচ্চা খেতে পেত, খেতে পর্যন্ত পায়নি, সেদিনকে গেল। এখানেই শেষ নয়, পরের দিন সকাল থেকেও 4 মাসের ফুটফুটে শিশুটির পেটে কোনো খাবার যায়নি বলে অভিযোগ তার পরিবারের। সকাল 6টার দিকে ওকে না খাইয়ে রাখছে, আর 11টার সময় যখন ভিজিটিং আওয়ার্সে গেছি, যিনি ম্যাডাম এসছেন, পিডিয়াট্রিক ম্যাডাম এসছেন, ম্যাডাম এসে বলছেন তোর বাচ্চা তো কাঁদছে কেন, ছটপট করছে কেন? ম্যাডাম সকাল থেকে তো খাইনি, ও তো ডিপ চালানোর কথা, ও তো স্যালাইন চালানোর কথা, স্যালাইন তো চালাইনি। সেটা তখন বাজে হচ্ছে 11টা, তখনও চলেনি। অ্যান্টিবায়োটিক শেষ হলো 45 মিনিট পরে। যখন একটা ওয়ার্ড থেকে আর একটা ওয়ার্ডে যখন নিয়ে যাচ্ছি 2 কিলোমিটার দূরে, কি উচিত সেটা তো কন্টিনিউ করে নিয়ে যাওয়া, স্যালাইনটা খুলে দেওয়া হয়েছে। কোলোনোস্কপির সময় অ্যানাস্থেসিয়ার ওভারডোজের ধাক্কা 4 মাসের শিশুটি সইতে পারেনি বলে অভিযোগ তার বাবা মায়ের। 1 থেকে 2 ডাক্তার হচ্ছে সঙ্গে সঙ্গে পর্দা টেনে দিল। পর্দা টেনে দেওয়ার পরে শুনলাম যে অ্যাড্রেনালিন দাও সিস্টার, অ্যাড্রেনালিন থেকে শুরু করে ভেন্টিলেটর মেশিন, বাচ্চাকে অক্সিজেন দিচ্ছে, এই করছে। 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5, এইভাবে হচ্ছে। সঠিকভাবে চিকিৎসা হয়নি, ওকে অ্যানাস্থেসিয়া ওভারডোজ দেওয়া হয়েছে, ওকে প্রি টেস্ট না করে। অ্যাপোলো কর্তৃপক্ষ অবশ্য চিকিৎসায় গাফিলতির অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, রিকভারি রুমে শিশুটি হৃদরোগে আক্রান্ত হয়, তখনই তাকে ভেন্টিলেটরে দেওয়া হয়। তার রক্তে ক্যালসিয়াম অস্বাভাবিক কম এবং ফসফেট অস্বাভাবিক বেশি ছিল। বিশেষজ্ঞরা সেই মতো ব্যবস্থাও নেন, কিন্তু এর মধ্যে শিশুটি দ্বিতীয়বার হৃদরোগে আক্রান্ত হওয়ায় তাকে আর বাঁচানো যায়নি। তবে গাফিলতির অভিযোগ মানতে না চাইলেও এই ঘটনার তদন্তের জন্য অ্যাপোলো 3 সদস্যের একটি কমিটি গঠন করেছে। তাতে এই হাসপাতালের 2 চিকিৎসকের পাশাপাশি সরকারি মেডিকেল কলেজের এক সিনিয়র অধ্যাপককেও রাখা হবে। অন্যদিকে সূত্রের খবর, শিশু মৃত্যুর ঘটনায় অ্যাপোলো হাসপাতালের সিইও রানা দাশগুপ্তকে তলব করেছে স্বাস্থ্য দপ্তর। কিভাবে এই ঘটনা ঘটল সেই রিপোর্ট সহ বৃহস্পতিবার তাকে ডেকে পাঠানো হয়েছে। স্বাস্থ্য অধিকর্তা বিশ্বরঞ্জন শতপথী জানিয়েছেন, মৃত শিশুর পরিবার এ নিয়ে সরাসরি স্বাস্থ্য কমিশনে অভিযোগ জানাতে পারে। তারা স্বাস্থ্য দপ্তরে অভিযোগ জানালে তারাই অভিযোগ কমিশনের কাছে পাঠিয়ে দেবেন। আবির দত্ত ও নিমাই পান্ডা, এবিপি আনন্দ, কলকাতা। ডক্টর জ্যোতির্ময় দত্তর কাছে যাব। ডক্টর দত্ত, আমি যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে নিঃসন্দেহে ভাঙচুর নিন্দাজনক, কোনো সন্দেহের অবকাশ নেই, কিন্তু কোথাও কি একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হচ্ছে? আমি কেন এই কথা বলছি, ক্যামেরায় যেটা দেখা যাচ্ছে একদম রেকর্ড করা হয়েছে, সেখানে শিশুটির বাবা অভিজিৎ বাবু তিনি বলছেন যে কেউ একজন মাথা গরম করে থাকতে পারে ওই উত্তেজনার মুহূর্তে, কিন্তু ভাঙচুর আমাদের উদ্দেশ্য নয়, কোনো একজন ডাক্তারবাবুর সঙ্গে দেখা করতে চাই, কথা বলতে চাই, কেউ তো এগিয়ে এলেন না, পুরোটা কিন্তু ক্যামেরার সামনে। এর আগেও আমি বলেছি যে পেশেন্ট এর পরিজনের সঙ্গে
ডাক্তারদের একটা কিন্তু ইন্টারাকশন থাকা খুব জরুরি, কেননা পেশেন্টের কন্ডিশন কি, তার কি হয়েছে, আমি কি চিকিৎসা করছি, এই সম্বন্ধে কিন্তু একটা সম্যক ধারণা দেওয়া উচিত সবসময় আমি মনে করি। যেটা আমার মনে হয় মেডিকেল নেগলিজেন্স কিনা সে তো পরের ব্যাপার, কিন্তু সেটা প্রমাণ হবে তো পরে। তো পরিবারের পাশে গিয়ে দাঁড়ানো এবং শুধু তখন নয়, আমি এটা আগে থেকে বলছি, মানে যখনই একটা পেশেন্ট ভর্তি হলো তখন থেকে শুরু হয়ে যাবে তার সঙ্গে ইন্টারাকশন, যে আমার এই তোমার এই পেশেন্টের এই হয়েছে, তাকে আমরা এই করতে যাচ্ছি, আমাদের লিমিটেশন এই একটা। আর একটা হলো যে প্রথম দিন তাকে অ্যানাস্থেসিয়া দেবে বলে এনপি মানে নাথিং পার মাউথ রাখলেন না খাইয়ে, সেটা তো রাখা হয় অ্যানাস্থেসিয়া দেওয়ার আগে, কিন্তু সেটা যে হলো না কোলোনোস্কোপিটা, সেটা আগে থেকে কর্তৃপক্ষ জানতেন না যে আজকে হবে না, তাহলে একটা বাচ্চাকে কেন না খাইয়ে রাখা হলো। নেক্সট হচ্ছে যে এটা ঠিক যে 2 বছরের নিচে কোনো শিশু এবং 70 বছরের ঊর্ধ্বে কোনো বয়স্ক লোক সব প্যারামিটার ঠিক থাকলেও কিন্তু তাদের অ্যানাস্থেসিয়া দিলে আনপ্রেডিক্টেবল, অর্থাৎ যে কোনো মুহূর্তে যা কিছু হতেই পারে, সেটা তো হতে পারে, সেটা মেডিকেল শাস্ত্রই বলছে। কিন্তু এক্ষেত্রে আমি যেন বলবো যে প্রথম থেকে তার সঙ্গে ইন্টারাকশন করা, প্রথম দিন না খাইয়ে রাখা হলো, তারপরে তাকে করা হলো না কোলোনোস্কোপি, তারপরের দিন আবার তাকে না খাইয়ে রাখা, এইগুলো আমার মনে হয় না সমর্থনযোগ্য। ডক্টর মুখার্জি, দেখুন, একটা 4 মাসের শিশুর মৃত্যু, এটা তো অত্যন্ত দুঃখের এবং মায়ের প্রতি সম্পূর্ণ সমবেদনা তো অবশ্যই, এটা বলার কোনো ইয়ে নেই, ভাষা নেই। কিন্তু আমি একজন চিকিৎসক হিসেবে বিশ্বাস করি যে ইচ্ছাকৃতভাবে কেউ তার রোগীকে মেরে ফেলবে, এটা আমার বিশ্বাস করতে মন চায় না। এখন ব্যাপার হচ্ছে যে যেটা তো ওনারা ইচ্ছাকৃত না, মানে ভুল কোনো একটা চিকিৎসার ভুল, চিকিৎসার গাফিলতি, কোথাও ভুল হয়েছে, যদি ভুল হয় তো দ্রুত তদন্ত হোক, সেটা দাবি আমিও জানাচ্ছি। একদম, ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে ওনারা সরাসরি কমিশনের কাছে কমপ্লেন করতে পারেন, স্বাস্থ্য দপ্তরের কাছে যদি করেন সেটা কমিশনে ফরওয়ার্ড করে দেওয়া হবে। কিন্তু ভাঙচুরটা আমার খুব একটা জিনিস ভালো দেখলাম যে এত শোকের মধ্যেও কিন্তু অহিদও বললেন যে এটা ঠিক হচ্ছে না, ঠিক কিন্তু এই যে জনগণ যে ভাঙচুর করছেন, এটারও এই উল্টো দিকটাও কিন্তু একটু ভাবার, এবং তাতে সাফার করছেন সবথেকে কিন্তু অন্য রোগীরা, এবং সেই মুহূর্তে যারা হাসপাতালে আসছে, আমি জানি না আমি ঠিক বলছি কিনা, যে এই যে কথাটা আসছে যে চিকিৎসক দেখা করেননি, তো এইরকম যদি মব থাকে তো সেখানে যদি চিকিৎসকে আসতে হয়, বিশেষ করে বাচ্চা যে কোনো একটা রোগীর মৃত্যুর পরে, সেটা বোধহয় মানে চিকিৎসক আসা, কিন্তু আমি বলছি কর্তৃপক্ষ যদি ডেকে এনাদের বাবা মাকে ভেতরে নিয়ে যেতেন, এই কাউন্সিলিংটা তো যে কোনো মৃত্যুর ক্ষেত্রে তো 4 মাসের শিশু, আমি বলছি যে 80 বছরের মানুষের ক্ষেত্রে তার পরিবারের কাউন্সিলিংটা তো লাগে, যে কোনো বয়সটা কোনো ব্যাপার না, যে কোনো পরিজন তার চলে যাওয়াটা তার কাছে সবসময় অত্যন্ত অ্যাবসলিউটলি। এর পাশাপাশি আরেকটা অভিযোগ যেটা এর আগে বহুবার চর্চিত হয়েছে, যেটা হয়তো একদম আইনের ভাষায় কাগজে কলমে তাকে ক্রাইম বা অপরাধ বলা যাবে না, কিন্তু সেটা নিয়ে প্রচুর মানুষের প্রচুর অভিযোগ থাকে। আপনি বাইরের হাসপাতাল প্রিমিসেসের বাইরের কোনো দোকান থেকে যে দামে ওষুধ কিনছেন, হাসপাতালে যখন আপনার রোগী ভর্তি হচ্ছে তখন এমআরপি দিতে হচ্ছে, কোনো ডিসকাউন্ট পাচ্ছেন না। অনেকেই অভিযোগ করেন যে ধরুন অ্যাপোলোর ক্ষেত্রেও যিনি রোগী হিসেবে ভর্তি আছেন, তিনি অ্যাপোলো থেকে যে ওষুধটা হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় পাচ্ছেন তাকে এমআরপির হিসেবে দাম দিতে হচ্ছে, অথচ অ্যাপোলোর বাইরের দোকান, ফার্মেসি, গোটা শহর জুড়ে যা ছড়িয়ে আছে সেখানে তার থেকে ডিসকাউন্টেড রেটেও এই একই ওষুধ পাওয়া যাচ্ছে। কোথাও এই ডিসক্রিমিনেশন, এই বৈষম্যর কি অবসান জরুরি নয়? দেখুন, ডানকুনির সঞ্জয় রায়ের চিকিৎসার সময় অ্যাপোলো হাসপাতালের বিরুদ্ধে অনৈতিকভাবে বিল বাড়ানোর অভিযোগ উঠেছে, তা নিয়ে তদন্তও হচ্ছে। এই প্রেক্ষিতে এবার অ্যাপোলো হাসপাতালের ওষুধের দাম নিয়েও সামনে এলো এক চাঞ্চল্যকর তথ্য। অ্যাপোলো হাসপাতালের নিজস্ব ফার্মেসি শুধু হাসপাতালের ভেতরে নেই, রয়েছে বাইরেও, কিন্তু একই সংস্থার ওষুধের দোকান হলেও 2 জায়গায় ওষুধের দামে রয়েছে বিস্তর ফারাক। অ্যাপোলো হাসপাতালে ডানকুনির সঞ্জয় রায়ের চিকিৎসার বিলে দেখা যাচ্ছে সেখানে সমস্ত ওষুধের দাম এমআরপি অনুযায়ী নেওয়া হয়েছে। এমআরপি ম্যাক্সিমাম রিটেল প্রাইস, অর্থাৎ সবচেয়ে বেশি দামে কিনতে হয়। কিন্তু অ্যাপোলো হাসপাতালের বাইরে শহরের নানা প্রান্তে অ্যাপোলোর যে ফার্মেসিগুলি রয়েছে সেখান থেকে ওষুধ কিনলে কিন্তু এমআরপি অনুযায়ী দাম দিতে হয় না, সেখানে 10% ছাড় মেলে। কসবায় অ্যাপোলো ফার্মেসির ওষুধের দোকান থেকে বেরিয়ে আসা এই গ্রাহকের মুখে শুনুন ছাড়ের পরিমাণ। হ্যাঁ, ডিসকাউন্ট পেয়েছি, 10% ডিসকাউন্ট দিয়ে আমি 30-40 টাকার মতো কম পেয়েছি। এ তো গেল অ্যাপোলো ফার্মেসির কথা। তার বাইরে কোনো সাধারণ দোকানে ওষুধ কিনতে গেলে ছাড়ের পরিমাণ আরও বেশি। নমুনা হিসেবে সঞ্জয়ের চিকিৎসায় ব্যবহৃত কয়েকটি ওষুধ নিয়ে আমরা গিয়েছিলাম একটি ওষুধের দোকানে। অ্যাপোলোয় সঞ্জয়ের চিকিৎসা যে বিল স্বাস্থ্য দপ্তরের তদন্ত কমিটিতে জমা দেওয়া হয়েছে তা অনুযায়ী
পলি বি নামে এই ওষুধটি সঞ্জয়ের পরিবারকে কিনতে হয়েছিল 1800 টাকায়। অথচ সাধারণ ওষুধের দোকানে এই ওষুধটি বিল দিয়ে কিনলেও পাওয়া যায় 900 টাকায়, অর্থাৎ অর্ধেক দামে। সঞ্জয়ের বিল অনুযায়ী টার্গোসিড নামে ইঞ্জেকশনটি কিনতে 1910 টাকা লেগেছিল, সেখানে সাধারণ ওষুধের দোকানে এই ইঞ্জেকশনটি পাওয়া যায় 1300 টাকায়, অর্থাৎ 610 টাকা কম। সূত্রের দাবি মেরোটেক নামে এই ওষুধটি কিনতে সঞ্জয়ের পরিবারকে দিতে হয়েছিল 698 টাকা, সেখানে সাধারণ ওষুধের দোকানে ওষুধটি পাওয়া যায় 420 টাকায়। কিন্তু নিয়ম হলো অ্যাপোলো হাসপাতালে ভর্তি হলে আপনি বাইরে থেকে কোনো ওষুধ কিনতে পারবেন না, নিতে হবে অ্যাপোলো হাসপাতাল থেকেই, অর্থাৎ জেনে বুঝে বেশি দামে। বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, এই নিয়মের যুক্তি কি? ওষুধ কে কোথা থেকে কিনবে তা তো তার সিদ্ধান্ত হওয়া উচিত, এটা চাপিয়ে দেওয়া কেন? যে ওষুধ কম দামে পাওয়া যায় সেই ওষুধ কেন বেশি দামে কিনতে হবে? ওষুধ বিক্রেতাদের সংগঠনও এর তীব্র নিন্দা করেছে। অ্যাপোলো হসপিটালের ভেতরে যে কাউন্টার আছে আর অ্যাপোলোর বাইরে যে কাউন্টার আছে তারা কিন্তু দ্বিচারিতা করছে মানুষের সঙ্গে। এই নিয়ে আমরা প্রস্তুত হচ্ছি, আমরা চিঠি লিখছি সরকারকে এবং এর বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নিতে পারি যে একটা 100 টাকা এমআরপি হসপিটালে সেখানে 1 পয়সা ছাড় দিচ্ছে না আর বাইরে দিচ্ছে 20%, তাহলে মুমূর্ষ রোগীর সঙ্গে প্রতারণা করা হচ্ছে। এ নিয়ে প্রতিক্রিয়ার জন্য বারবার অ্যাপোলো কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কেউ ফোন ধরেনি। নিমাই পান্ডা ও অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। এই ছবিটা যেমন একই রকম আছে বহু জায়গায়, সেই রকম আরেকটা ছবিও বারবার আলোচিত হয়েছে, কিন্তু সেই ছবি পাল্টানো যায়নি। প্যাকেজ হিসেবে পরীক্ষার খরচের ওঠা এবং বাড়া, কিংবা চিকিৎসকের যে ফি তার ওঠা এবং বাড়া, প্যাকেজের সঙ্গে তার তো কোনো সম্পর্ক নেই। আমরা বারবার প্রশ্ন তুলেছি যে অবশ্যই কেউ যদি 5 স্টার ফেসিলিটি চান, সেখানে বেডের জন্য, কেবিনের জন্য, সেখানে অবশ্যই তো রেটের তারতম্য হবে এবং সেই রেটের তারতম্য অত্যন্ত স্বাভাবিক, সেটা জেনেই কেউ সেই কেবিন কিংবা সেই বেড নেবেন। কিন্তু তার সঙ্গে পরীক্ষার খরচ কিংবা ডাক্তারবাবুর ফি তো কোনো সম্পর্ক থাকতে পারে না। ছবিটা এখনও একই রকম আছে। একই হাসপাতাল, একই চিকিৎসা, কিন্তু খরচ আলাদা। শুনে অবাক হচ্ছেন? কলকাতার বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে কিন্তু এমনটাই হয় বলে অভিযোগ। স্বাস্থ্য দপ্তর সূত্রে দাবি, সঞ্জয় রায়ের মৃত্যুর তদন্তের সময় অ্যাপোলো হাসপাতালের রেড চার্ট দেখতে গিয়েও এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে সরকারি তদন্ত কমিটির হাতে। স্বাস্থ্য দপ্তর সূত্রে দাবি, সঞ্জয় রায়ের অ্যাঞ্জিও এম্বোলাইজেশনের প্রসেসিং চার্জ বাবদ নেওয়া হয় 1,24,320 টাকা। এই প্রেক্ষিতে হাসপাতালের রেড চার্ট খতিয়ে দেখতে গিয়ে তদন্ত কমিটির নজরে এসেছে এক এক রকম বেডের জন্য এই খরচটা এক এক রকম। জেনারেল ওয়ার্ডের ক্ষেত্রে অ্যাঞ্জিও এম্বোলাইজেশনের প্রসেসিং চার্জ 1,20,960 টাকা। সেমি প্রাইভেট বেডের ক্ষেত্রে প্রসেসিং চার্জ বেড়ে হয়ে যায় 1,24,320 টাকা। রোগী প্রাইভেট বেডে ভর্তি থাকলে তা আরও বেড়ে হয় 1,34,400 টাকা। ডিলাক্স বা সুইটে থাকলে 1,94,880 টাকা। মহারাজা সুইটে থাকলে 2,45,280 টাকা। সঞ্জয় পরিবারের প্রশ্ন, একই চিকিৎসার খরচ বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন রকম কি করে হতে পারে? নাকি এটাও ভাওতা দিয়ে টাকা আদায় স্রেফ একটা কৌশল? আমার স্বামীকে যে অ্যাঞ্জিও এম্বোলাইজেশন করেছিল, আদৌ তো এখন যখন স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট বেরোলো সেটা আদৌ হয়েছে কিনা সেটারও কোনো শিওরিটি নেই এখন, যেটা মনে হচ্ছে। ওরা তখন কোনো কথা বলেনি, তাহলে তো ডাকাতি হয়ে গেল। মানে একই অ্যাঞ্জিও এম্বোলাইজেশনের কি করে দুটো রেট হতে পারে? শুধু অ্যাঞ্জিও এম্বোলাইজেশন নয়, আরও একাধিক পরিষেবার ক্ষেত্রে বেড অনুযায়ী খরচের তারতম্য দেখা গিয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে দাবি। যেমন ড্রপ টি পরীক্ষা, হার্ট অ্যাটাক হয়েছে কিনা বুঝতে রক্তের এই পরীক্ষা করা হয়। স্বাস্থ্য দপ্তর সূত্রে দাবি, অ্যাপোলো রেড চার্টে দেখা গিয়েছে জেনারেল ওয়ার্ডের ক্ষেত্রে ড্রপ টি পরীক্ষার খরচ 2,030 টাকা, সেমি প্রাইভেট বেডের ক্ষেত্রে 2,330 টাকা, প্রাইভেট বা ডিলাক্স বেডের ক্ষেত্রে 2,920 টাকা, সুইটের ক্ষেত্রে 3,650 টাকা, মহারাজা সুইটের ক্ষেত্রে 4,060 টাকা। এ নিয়ে প্রতিক্রিয়ার জন্য কলকাতার অ্যাপোলো হাসপাতালের সিইও রানা দাশগুপ্তকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। তবে এটা যে শুধু অ্যাপোলোতেই হয় এমন নয়, বেড অনুযায়ী চিকিৎসার খরচ বাড়ানোর অভিযোগ রয়েছে প্রায় সমস্ত বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের বিরুদ্ধেই। সৌম্য মুখোপাধ্যায় মার্চ মাসে অ্যাঞ্জিওগ্রাম করাতে বাবাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন, সেখানে তার এই অভিজ্ঞতা হয়েছে। আজকে এনজিওগ্রামটা যদি সিসিইউতে থাকা অবস্থায় হয়, তার যে রেট জেনারেল বেডে থাকলে তার প্যাকেজ, তার রেট আলাদা, সবকটা রেট ভ্যারি করে। অন্য একটি হাসপাতালে অ্যাঞ্জিওগ্রাম করাতে গিয়ে একই অভিজ্ঞতা হয়েছে সুব্রত রায়চৌধুরীর। অপারেশনের পরে রিলিজ হওয়ার পরে যখন বিল দেখি অ্যাঞ্জিওগ্রাম ডবলের ডবল, রেট ডবল। তা আমি তো আর চাইনি আমার কেবিনে দাও, আমি সাধারণ জায়গা থেকে এসেছি, সাধারণ ট্রিটমেন্টটা কীভাবে হবে সেটা দেবো। এবার একটা জিনিসের রেট ডবল হবে কেন? একটা সিট থেকে একটা চেঞ্জ হওয়ার জন্য। সাধারণ মানুষের প্রশ্ন, ব্যবস্থা অনুযায়ী বেড ভাড়া আলাদা হতে পারে? একই প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রীও।
ভর্তি হওয়ার পরে আমি একটা প্যাকেজ দিলাম, তারপরে আবার তাকে প্যাকেজ এক্সট্রা চার্জ করলাম, তাতে কিন্তু লোকে পারে না। এটা কিন্তু আপনাদের প্যাকেজ করার আগে মনে রাখতে হবে, হোয়াট এভার আই সেড আই হ্যাভ টু মেনটেন দ্যাট। চিকিৎসকদের একাংশের মতেও এমনটা হওয়া ঠিক নয়। আমি যদি একটা ডিলাক্স কেবিনে থাকি আর আমি যদি একটা জেনারেল বেডে থাকি, যে প্রসিডিয়ারটা করা হবে, সে ফর এক্সাম্পল আপনি বায়োপসি বলেন, একটা স্কিন বায়োপসি করা হচ্ছে, এই স্কিন বায়োপসিটার যা চার্জ, যেটা বায়োপসির চার্জ, যেটা সেই বায়োপসি প্রসিডিয়ারটার চার্জ কিন্তু দুটোর ক্ষেত্রে একই হওয়া উচিত, সেটা কখনো আলাদা হতে পারে না। নির্দিষ্ট অভিযোগ পেলে সরকারের তৈরি স্বাস্থ্য কমিশন কি এই বিষয়গুলি খতিয়ে দেখবে, সেই আশাতেই সাধারণ মানুষ। নিমাই পান্ডা, এবিপি আনন্দ, কলকাতা। ডক্টর মুখার্জি, ডক্টর দত্ত, দুজনের কাছেই আমার প্রশ্ন, যে দুটো ইস্যু আমরা তুলে ধরলাম, এটা তো ডাক্তারবাবুরা নির্ধারণ করছেন না, ডাক্তারবাবুরা হয়তো জানেনই না, কিন্তু বারবার এই অভিযোগগুলো জমতে জমতেই একটা ভুল বোঝাবুঝি, সম্পর্কের ভেতর একটা পর্দা পড়ে যাচ্ছে রোগী এবং ডাক্তারবাবুর পবিত্র সেই সম্পর্কের ওপর। এখানে যেটা মনে রাখতে হবে যে ডাক্তারবাবুরা একটা প্রতিষ্ঠানের হয়ে কাজ করছেন। এই সমস্ত বেড চার্জ এবং কার কোন ইনভেস্টিগেশনে কত টাকা লাগবে এগুলো কিন্তু ডাক্তারবাবুরা ঠিক করেন না। কিন্তু আমার মনে হয় যে বিভিন্ন বেডে বিভিন্ন রকম ক্যাটেগরির বেড, কি মহারাজা অমুক যাই হোক, তাহলে একটা ইনভেস্টিগেশনের হোটেলের মতো রিপোর্ট বা ইনভেস্টিগেশন করতে গেলে তার আলাদা চার্জ কেন হবে? একটা হোটেলে আমি যদি একটা খুব বড়সড় ঘরে থাকি, নিচে খেতে গিয়ে ডাইনিং হলে কি তার খাবার দাবারের রেট পাল্টে যায়? তা তো হতে পারে না। এটা তো একদম অনিয়ম বলে আমি বলবো। সুতরাং এক্ষেত্রে সম্পূর্ণরূপে বেআইনি হয়েছে কাজটা। ডক্টর মুখার্জি, হ্যাঁ, এই ওষুধের ব্যাপারটা যেটা, যে আমি যতদূর জানি যে এমআরপির বেশি দাম নেওয়া যায় না কখনো, আর ছাড় কতটা দেওয়া যাবে সেটা কোনো আইন আছে bole আমার জানা নেই। কিন্তু ডিসক্রিমিনেশনটা এইখানেই, আপনি ঠিকই বলেছেন। একই মানে যিনি বিক্রি করছেন আর কি, তিনি কলকাতার মধ্যে একই জায়গাতে 8% ছাড় দিচ্ছেন, এক জায়গায় দিচ্ছেন না। একদম অ্যাপোলো ফার্মেসিতে 10% ছাড় দিচ্ছেন, তার উল্টো দিকে অ্যাপোলো হাসপাতালে সেটা দেয়া হচ্ছে না। এই জন্যই মানুষের সেটা সম্বন্ধে তো বেঙ্গল কেমিস্ট ড্রাগ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যিনি বললেন, তিনি তো কথাটা বলে দিলেন যে এটা যদি হয় তো এটা এক ধরনের দ্বিচারিতা, যে কথাটা উনি উচ্চারণ করলেন আর কি। ঠিক। আমার পরের প্রশ্ন, ধরুন এই চক্রবর্তী পরিবার যেখানে যাবেন, সেটা তো মেডিকেল কাউন্সিল। কয়েকদিন আগে সংবাদপত্রে একটা পরিসংখ্যান সহ রিপোর্ট বেরিয়েছিল যে প্রতি বছর যে পরিমাণ অভিযোগ জমা পড়ে তার 10%-এরও কম অ্যাড্রেসড হয়। আলটিমেটলি পরিকাঠামো এত কম, অর্থাৎ আপনার প্রিয়জন যদি চিকিৎসার গাফিলতিতে মারা যান, সুবিচারের আশায় আপনাকে বসে থাকতে হবে। 90% কেস কিন্তু এই পরিণতির জন্য অপেক্ষা করছেন। তো কোনো এর সলিউশনটা কি? এই পরিকাঠামো তো মানে ভালো পরিকাঠামো করতে হবে, যাতে খুব দ্রুত এগুলো, আমি যে প্রথমে যেটা বললেন যে দ্রুত তদন্ত হওয়া দরকার, যাতে নিষ্পত্তিটা তাড়াতাড়ি হয়। যাই হোক, যেটাই আসুক, সে সবসময় যে চিকিৎসক দোষী তাও তো নিশ্চয়ই না হতে পারে, কিন্তু নিষ্পত্তিটা কাউন্সিলের কাছে পৌঁছানোর কথা। সেই জন্যই তো মানুষ কাউন্সিলের দ্বারস্থ হচ্ছেন। আমরা সবাই জানি স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে চক্রবর্তী পরিবারকে বলা হয়েছে, তারা যদি নবগঠিত স্বাস্থ্য কমিশনের কাছে অভিযোগ করেন, নিঃসন্দেহে এই বিষয়টার তদন্ত হবে। আমি দ্রুত আপনাদের একবার দেখাতে চাইব এই মুহূর্তে এই নবগঠিত স্বাস্থ্য কমিশনের কাজ ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে। দেখুন, বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে গাফিলতি, মাত্রা ছাড়া বিল বা অন্য কোনো অভিযোগ থাকলে তা খতিয়ে দেখবে এই কমিশন। ইতিমধ্যে সেই কাজ শুরুও করে দিয়েছে তারা। সোমবারই এই দপ্তর পেয়েছে তারা। এই বাড়ির 2টি তলা জুড়ে হবে কমিশনের দপ্তর। অফিসের পরিকাঠামো তৈরির কাজ এখনো সম্পূর্ণ হয়নি, টুকটাক সংস্কারের কাজ চলছে। তবে তার মাঝে কমিশনের আধিকারিকরাও তাদের কাজ করে যাচ্ছেন। অভিযোগ জানানোর জন্য যে সবাইকে এখানে আসতে হবে এমন নয়, ফোন করে বা অনলাইনেও তা করা যাবে। অভিযোগ জানানোর ফোন নম্বর 03322628447 অথবা wbcerc@wb.gov.in এই আইডিতে অভিযোগ ইমেলও করা যাবে। নতুন দপ্তর পাওয়ার পর গত দুদিনে কমিশনের কাছে 3টি অভিযোগ জমা পড়েছে। যদিও সূত্রের দাবি গত 1 মাসে স্বাস্থ্য ভবনে আরও কিছু অভিযোগ এসেছে, সেগুলিও পরে কমিশনের কাছে পাঠানো হবে। বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হলে কমিশনের হাতে কি কি ব্যবস্থা নেওয়ার ক্ষমতা আছে? নয়া আইনে বলা আছে, বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমের গাফিলতির জেরে রোগীর মৃত্যু বা গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রমাণিত হলে কমিশন তাদের লাইসেন্স বাতিল করতে পারবে কিংবা সেই প্রতিষ্ঠান বন্ধ করে দিতে পারবে। এমনকি প্রয়োজনে সেই বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতাও থাকবে কমিশনের হাতে। এখন অভিযোগের প্রেক্ষিতে কমিশন কিভাবে পূর্ণাঙ্গ তদন্ত করে, বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের কাজকর্মে তার কতটা প্রভাব পড়ে, সেটাই এখন দেখার। সঞ্জয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।
নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স। ভরসা হমেশা ওশিয়া হার্বালস, ফাইটোগেন হেয়ার অয়েল এন্ড ভাইটালাইজার, গেইন হেয়ার ন্যাচারালি। নিপস স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, ইস্টার্ন ইন্ডিয়াস নাম্বার 1, পার্টনার বাই বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর। আমরা জানি জীবনের মূল্য। ধরিত্রী ইউনিভার্সিটি অ্যাডজেসেন্ট টু নিউ টাউন, কলকাতা। ফ্ল্যাট শুরু মাত্র 6,90,000 এ। রাজা সুগার ফ্রি মারে নিউট্রিশিয়াস বিস্কিট, চিনি ছাড়া ফাইবার ভরা, একদম সত্যি। ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, দ্য ব্যাংক দ্যাট বিগিনস উইথ ইউ। সিগমা এভরিডে গুঁড়ো মশলা, জাদু এমন ঠিক যেন ঠাম্মার মতন। অনিয়মিত জীবনে লিভারের সুরক্ষায় ব্যবহার করুন লিভোসিন ডিএস।